উত্তেজনা কমাতে আসিয়ানের পর্যবেক্ষক দল মোতায়েনে রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। সোমবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার। দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকায় নতুন প্রশাসনের হাতে শাসনভার দেয়াই লক্ষ্য। এবং ভেনেজুয়েলায় যাতায়াত করা ট্যাঙ্কারে মার্কিন অবরোধের প্রভাব তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে দাম। উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে সম্মতি দিয়েছে দুদেশ। 22 ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে এখনও অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেটের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। তবে এতে কেউ হতাহত হননি। প্রায় 2 সপ্তাহ ধরে চলছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। তারপরও থেমে নেই হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পয়পেতের কাছে একটি লজিস্টিক সেন্টারে বোমা হামলা চালানো হয়। ক্যাসিনো হাবের জন্য বিখ্যাত ওই শহরটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় স্থল সীমান্ত পারাপার এলাকা হিসেবে পরিচিত। এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তবর্তী ওই শহরটিতে বিমান থেকে 2টি বোমা ছড়ে থাই সামরিক বাহিনী। ক্যাসিনো হাবকে টার্গেট করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে দেশটি। এদিকে বিমান হামলার কথা স্বীকার করেছে থাইল্যান্ডও, তবে ক্যাসিনো হাবকে লক্ষ্য করে নয়। থাই কর্তৃপক্ষের দাবি, তাদের যুদ্ধবিমান কম্বোডীয় সেনাবাহিনীর একটি গুদামে আঘাত হেনেছে, যেখানে দেশটি গোপনে BM-21 রকেট মজুত রেখেছিল বলেও দাবি করেছে থাইল্যান্ড। তবে হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছে থাই বিমান বাহিনী। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত বন্ধের পাশাপাশি দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন কম্বোডিয়ার বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী নমপেনের সড়কে নেমে আসেন হাজারো মানুষ। এ সময় আন্দোলনকারীরা যুদ্ধবন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে আসিয়ান পর্যবেক্ষক দল মোতায়েনে থাইল্যান্ড, কম্বোডিয়া সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংঘাত কমাতে মালয়েশিয়ার উদ্যোগে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ রাখার কথাও জানিয়েছেন তিনি। এমনকি আগামী 22 ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে উভয় দেশই সম্মত হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মায়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় শুক্রবার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে মিয়ামিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতার, মিশর এবং তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা AFP। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনি ভূখণ্ডের শাসনভার দেয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থানে বড় পরিবর্তন এলে বা রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর বিকল্পও আলোচনা হয় ওই বৈঠকে। শীতকালীন ঝড় আর তীব্র ঠান্ডায় চলতি মাসে গাজায় 17 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল এখনও যুদ্ধবিধ্বস্ত এলাকায় আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে কড়াকড়ি চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছে উপত্যকাটির বাসিন্দারা। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ডিসেম্বরের শুরু থেকে ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস আর তীব্র ঠান্ডায় বেশিরভাগ অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
He's joining us from Gaza. এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে 10 অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজা অঞ্চলে খাদ্য সরবরাহ কিছুটা উন্নতি হয়েছে, তবে সাধারণ মানুষ এখনও প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। উপত্যকাটিতে শুধু খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয় উল্লেখ করে সংস্থাটি জানায়, গাজার জীবনমান এখনও খুব খারাপ পর্যায়ে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া 2 মাস পরও ইসরায়েলের ত্রাণের ট্রাক প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ চুক্তির মানবিক প্রটোকল লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকের মধ্যে কৃষকদের বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের ব্রাসেলস। কৃষিখাতে বাজেট কাটছাটের আশঙ্কায় ইউর বিরুদ্ধে আন্দোলনে নামেন কৃষকরা। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র বুলগেরিয়া। দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার দাবিতে রাজধানী সোফিয়া সহ দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন হাজার হাজার বাসিন্দা। শ্রম সংস্কার বিলের প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসেও বিক্ষোভ হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বলকান রাষ্ট্র বুলগেরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সুষ্ঠু নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার দাবিতে রাজধানী সোফিয়া সহ দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সরকারের কড়া সমালোচনাও করেন তারা। এর আগে মাসব্যাপী দুর্নীতি ও কর বিরোধের বিরুদ্ধে প্রতিবাদের জেরে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে। আলোচনা ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার গঠন ও দ্রুত নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতির। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকের মধ্যেই কৃষকদের বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের ব্রাসেলস। কৃষিখাতে বাজেট কাটছাটের আশঙ্কায় ইউর বিরুদ্ধে আন্দোলনে কৃষকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপা ভবনের আশপাশে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। ইউরোপীয় পার্লামেন্টের কাছেও আলাদা সমাবেশ হয়। ইউর সঙ্গে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া এই 5 দেশের মধ্যে প্রস্তাবিত চুক্তিতে 15 বছরে প্রায় সব পণ্যের শুল্ক তুলে নেওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই চুক্তি ইউরোপের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিবেশগত মানদণ্ড দুর্বল করবে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার শ্রমিক ও ইউনিয়ন সদস্য শ্রম সংস্কার বিলের প্রতিবাদে দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে সমবেত হন। সরকারের এই সংস্কার কর্মসংস্থান সৃষ্টির চেয়ে ছাঁটাই আরও সহজ করার উদ্দেশ্যে তৈরি করেছে বলে অভিযোগ করেছেন সাধারণ শ্রম সংহতির মহাসচিব জর্জ সোলা। এ সমস্যার সমাধান না হলে জাতীয় পরিসরের ধর্মঘট ডাকারও হুঁশিয়ারি দেন তিনি। যদিও দেশটির প্রেসিডেন্ট জাভিয়ার মিলাই বলছেন, এই সংস্কারের মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক জটিলতাও অনেকটা কমে যাবে। নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ফি বাতিল করেছে সৌদি আরব। রিয়াদের শিল্প খাত শক্তিশালী করার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে আকামা বা রেসিডেন্স পারমিট নবায়নে জটিলতা কমবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর সাজা কমানোর একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বুধবার পাশ হওয়া ওই বিলে বোলসোনারোর 27 বছরের কারাদণ্ড কমিয়ে প্রায় 2 বছর করার কথা বলা হয়েছে। বিলটি নিম্নকক্ষে অনুমোদনের পর প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পাঠানো হচ্ছে। তবে লুলা এটি আইনে পরিণত করবেন নাকি ভেটো দিবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেটসভিলে একটি ছোট জেট বিমান দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জনপ্রিয় পেশাদার রেসিং লিগের সাবেক চালক গ্রেগ বিফলও ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে ফেরার সময় বিধ্বস্ত হয় বিমানটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বিফল সহ তার পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত হওয়ার আশঙ্কা আছে। তবে দুর্ঘটনার পর তীব্র আগুনের কারণে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।